আমি যখন ওইখানে ওই কোর্টে মুভ করলাম তখন এরপরে যখন আমরা ডকুমেন্ট পেলাম, ডকুমেন্টে দেখলাম যে ওই আমি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের একজন আসামি আছে ওখানে। তো এইটা প্রফেশনাল কন্ডাক্টে ভায়োলেট করে, একটা মিসকন্ডাক্ট ইস্যু আসে, যে এই প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট সেই ইস্যুটা সামনে আসবে, যে আমি যেহেতু একটা অভিযোগের অভিযোগকারী এবং সেই একজন যাদের বিরুদ্ধে মামলা করেছি তাদের একজন এখানে আসামি, তো সেই মামলা আমি আর ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই, ওই জন্য আমি প্রত্যাহার করেছি। আমাকে কেউই চাপ সৃষ্টি করে নাই, কোনো ধরনের কিছু না। বার কাউন্সিলের আইন অনুযায়ী আমি এই মামলার ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে কিনা, অনেকের লাইসেন্স চলে যায় এই ধরনের প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য। ব্যারিস্টার মওদুদ আহমেদেরও লাইসেন্স চলে গেছিলো। তো এইটা আমি পারবো না, কারণ আমি যে ন্যায্যতায় বিশ্বাস করি সেখান থেকে আমার এই মামলার ডিফেন্স লয়ার হওয়ার আর কোনো সুযোগ নাই। সম্প্রতি বেশ আলোচিত ঘটনা, আপনি সেনা সদস্যদের পক্ষে আর লড়বেন না ঘোষণা দিয়েছেন। আসলে বিষয়টি কি অনেকেই জানতে চেয়েছেন। দেশি বা বিদেশি কোনো শক্তির ভয়ে বা অন্য কোনো কারণে কি আপনি সরে পড়েছেন, যদি বিস্তারিত বলতেন আমাদের। না, দেশি বা বিদেশি ভয়ের একদম প্রশ্নই ওঠে না, এরকম কোনো কিছু ঘটেনি। 5ই আগস্টের পরে যখন এই গুম কমিশন করা হলো এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক নামটা থাকলেও এটা একটা দেশীয় ট্রাইব্যুনাল, সো যখন তদন্ত ছিল তখন কয়েকজন অফিসার, বিশেষ করে একজন অফিসার আমাদের চেম্বারে অনেকবার আসছে, আমাদের লিগ্যাল সাপোর্ট চেয়েছে, আরও অনেকে আসছে। তো একজন বিশেষ করে আসছে এবং তার সমস্ত বক্তব্য বিবৃতি আমরা শুনেছি, লিগ্যাল কনফারেন্স করেছি। তো আমার মনে হয়েছে সে এই গুমের সাথে জড়িত নয়, যে সে ডিজিএফআইতে পোস্টিং গেছে তার আগেই কিন্তু সবগুলো এখানে কনফাইনমেন্টে ছিল। সো আর্মিতে চাকরি করলে অনেক লিমিটেশন থাকে, অনেক সময় উপরের আদেশ ভায়োলেট করা সম্ভব হয় না। বাংলাদেশে ওই কালচার সৃষ্টি হয়নি যে অবৈধ আদেশ প্রতিপালন করবে না। এইটা কোনো উদাহরণ নাই যে কোনো সিনিয়র বলেছে এবং সে করেনি, হয়তো অনেকে হয়তো টেকনিক্যালি একটু অ্যাভয়েড করেছে। সো এর আগে বলতে হয় যে আমি নিজে কিন্তু গুমের শিকার হয়েছিলাম, 11 ঘন্টা গুম ছিলাম এবং আমাকে আয়নাঘরে ঢুকিয়ে দিয়েছিল প্রায়। লাকিলি আমি ওখান থেকে বেঁচে বের হয়েছি। সো আমি নিজে কিন্তু আবেদন করেছি প্রাক্তন সেনাপ্রধান শফিউদ্দিনের বিরুদ্ধে, জেনারেল আকবর নামে একজন অফিসার এবং 15 লং কোর্সের একজন অফিসার মেজর জেনারেল সরোয়ার, যার নারী ঘটিত কাহিনীতে চাকরি গেছে, ডিসমিসড হওয়া হচ্ছিল, ফোর্স রিটায়ার্ড হয়েছে। তো আমি কিন্তু গুমের বিচার যারা বাংলাদেশ চেয়েছে তার ভিতরে আমি একজন ভোকাল। তো এরপরও আপনি বলতে পারেন যে কেন ওইখানে গেলাম। সো ওই অফিসারের ব্যাপারেই আমি গেছিলাম। পরে আমাকে রিকোয়েস্ট করা হয় যে ওই দিনের স্টেপটা যাতে আমি একটু নেই, প্রত্যেকের জন্য আলাদা উকিল নিয়োগ করা হবে, টিম থাকবে। তো শুরুতে আমি ওই ওকলাতনামা সাবমিশনের জন্য যে প্রসেসটা তাদেরকে প্রডিউস করলো এবং কিন্তু জেলে পাঠালো। তো অনুমতি নিয়ে আবার ওকলাতনামা সাইন করতে হয়। তো সেই প্রসেসটা আমি করে দিছি। আলটিমেটলি ওখানে যদি আমি থাকতাম তাহলে আমি ওই একজনকে হয়তো ডিপেন্ড করতাম, যেটা আমি বিশ্বাস করি যে সেই অপরাধের সাথে জড়িত না। এটা একটা দিক। এবং আমি পার্সোনালি জানি যে এখানে 4-5 জন আছে বা তারও বেশি হতে পারে যারা সরাসরি এই অপরাধের সাথে জড়িত নয়, যেটা ট্রায়ালের মাধ্যমে বের হবে। তার চেয়ে বড় কথা হলো যে এখানে যারা অরিজিনাল ঘটনা ঘটিয়েছে তার অনেকে এখন পর্যন্ত এখানে আসেই নাই। আমাকে গুম করার প্রধান ব্যক্তি ছিল ওই যে 15 নম্বরের সরোয়ার, যে আমি যে মামলা করেছি সেটা 3 নম্বর আসামি। সে তো ঘুরে বেড়াচ্ছে, যদিও আমার ওইটা তদন্তের দিন 2 জন পালিয়ে গেছে। সো এই যে অন্য অপরাধী কর্নেল হাসিনকে আমি জানি যে আরেকজন ডাইরেক্টর থেকে চলে আসছে, কিন্তু এখানে একটা ডাইরেক্টরের 4জনকে আনা হয়েছে। তো অন্য যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কিনা বা আসবে কিনা এটা আমি জানি না। আবার ইন দ্য মিন টাইম প্রেস সচিব বলে ফেলছে যে আর গ্রেপ্তার করবে না, এইটাও তো সে বলতে পারে না, এই অথরিটি তার নাই। অপরাধে যার নাম আসবে তাকে বিচারের সম্মুখীন করতে হবে, তারই ট্রায়াল করতে হবে। সো ওইটাও বলতে পারে না। এইগুলো একটা দিক। আরেকটা দিক হলো যে এই গুম এটি কি শুধু ডিজিএফআই র্যাপ করেছে? আপনার এক মনিরের কথা মনে নেই, ডিবি মনির,
একটু মুখ বেঁকায় বেঁকায় কথা বলতো। এই যে মেজর জাহিদ, যে পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি, তো আরেকজন আছে মেজর জিয়া, যাকে 3টা মিথ্যা মামলায় ফাঁসি আদেশ দিয়েছে, তার লয়ার, যে আসছে আমাদের চেম্বারে, আপনি জানেন যে সিনহা হত্যাকাণ্ড। সো আমার একটা ক্যারেক্টারের একটা অংশ হলো যে মানুষ যখন বিপদগ্রস্ত তাকে লফুলি সাহায্য করা, এবং যে আসছে তার পাশে আমি দাঁড়িয়েছি। তো এই যে ডিবি মনির, আজকে তো একসাথে ওই অফেন্সগুলোর আসামিদেরকে একসাথে আনা উচিত ছিল, এবং পুলিশের আরেকটা ইউনিট হয়েছিল কাউন্টার টেরোরিজম কী জানি, এবং তারাও অনেক থানায় এই গুমের ঘটনা ঘটেছে, সেগুলো তদন্ত হয়েছে, গুম কমিশন করেছে, তাদেরও একসাথে প্রসিকিউট করা উচিত ছিল। তো সেইখানে আপনি এই মুহূর্তে হঠাৎ করে সার্ভিং 15 জন অফিসার আনাতে একটা রং মেসেজও বাইরে গেছে। সেই রং মেসেজটা কি? যে আর্মিকে এইখানে সবার আগে এনে তাদেরকে ট্রায়াল করতে হবে। তো এই যে ট্রায়ালটা, এই ঘটনায় যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশের সার্বভৌমত্ব, একটা কোশ্চেন আসছে যে তাদেরকে যদি সেকেন্ড ক্যাটাগরিতে পরে আনতো অথবা পুলিশের সাথে একসাথে আসতো, তাহলে কিন্তু এই ডিবেটটা আসতো না। অনেকে কিন্তু পার্সোনালি আমাকে এই কথা বলেছে যে এইটা কি সেনাবাহিনীর ট্রায়ালের জন্য হয়েছে কিনা অন্য। সো এইখানে আমি বলে রাখি যে আপনার এই ঘটনাটা কিন্তু আরও অনেক ডিবেট সৃষ্টি করবে, আরও অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি করবে, কারণ গুম যারা করছে সবাইকে একসাথে ট্রায়াল আনা উচিত ছিল, তাইলে এটা হতো না। 2 নম্বর ইস্যুটা হলো যে সেনাবাহিনী অফিসাররা যেখানেই পোস্টিং থাকুক তাদের কিন্তু অন্য একটা বিচারের ফোরাম আছে, সেটা হলো কোর্ট মার্শাল। এবং এই কোর্ট মার্শালের 3টে সুবিধা আছে। সেটা হলো দ্রুত বিচার হয়, সঠিক অপরাধীরা কিন্তু এখানে ট্রায়াল ফেস করত, এবং আপিল নাই। আর যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের একটা বড় ভুল বোধহয় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা হলো তারা 3টে অ্যামেন্ডমেন্ট করেছে। এই 3টে অ্যামেন্ডমেন্টের ভিতরে একটা অ্যামেন্ডমেন্ট হলো যে ফর্মাল চার্জ সাবমিট করার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে। সেটা কি? চাকরি করতে পারবে না, অন্য নিরীক্ষণ করতে পারবে না। এইটা আইনের যে বেসিক কনসেপ্ট, যে কাউকে দোষী বলা যাবে না, গিল্টি বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে তাকে শাস্তি প্রদান না করা হয়, সেটাকে ভায়োলেট করে। এবং ভবিষ্যতে দেখবেন, আজকে বলে রাখি যে ভবিষ্যতে এই ক্লজটাকে ব্যবহার করে সমস্ত মামলাগুলো খালাস হয়ে যাবে। কে করলো এটা ভুল হয়েছে। সেজন্য আমি সব জায়গায় বলেছি যে এইটাকে বাতিল করা উচিত ইমিডিয়েটলি। এইটা সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। 47-এর কজে সংবিধানের যে এইখানের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না, ওইটাও আনলফুল। এইটাকে চ্যালেঞ্জ করা হয় নাই। সেই জন্য আমি অন্য আলোচনায় বলেছি, এটা অনেক বড় আলোচনা, যে এভরিবডি উইল বি আন্ডার প্রোটেকশন অফ কনস্টিটিউশনাল ল। কনস্টিটিউশনাল লয়ের বাইরে কাউকে নেওয়া যাবে না। তো আপনি কনস্টিটিউশনের মাধ্যমে কনস্টিটিউশনের বাইরে নেবেন, সেটা হতে পারে না, সেটা আনলফুল। এবং এই যে 73 সালের যে আইনটা, এই আইনটা করা হয়েছিল পাকিস্তান আর্মির সাথে যারা যুদ্ধ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে যারা অপরাধ করেছে, তারা পাকিস্তান সভরেন্টির আন্ডারে ছিল। আইনটার কনসেপ্ট এটা। তো এখন সেই আইন আপনি বারংবার, এখন পর্যন্ত 10-12 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বারংবার অ্যামেন্ড করে আপনি এইটাকে এখন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আর্মি, হয়তো পুলিশ অফিসার যারা অফেন্স করছে তারা আসবে, তাদেরকে ট্রাই করবেন। আইনটা ওই কনসেপ্ট থেকে করা হয়নি। সেই জন্য এই যে আরেকটা কন্ট্রোভার্সি, আরেকটা বিতর্ক সৃষ্টি হবে যে এইটা আনা হয়েছে কিনা। এবং এই যে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট করেছে, বিচার শুরু হলেই চাকরি চলে যাবে, এই হবে, এইটা চ্যালেঞ্জড হতে পারে হাইকোর্টে। চ্যালেঞ্জ হলে আরেকটা কন্ট্রোভার্সি হবে। এবং আপনার এই যে কন্ট্রোভার্সিগুলো, এটাকে এই বিচারের যে মান, সেই মানটাকে কোশ্চেনেবল করবে। এছাড়া এইখানে এই বিচার সঠিক হবে না, আরও অনেক এলিমেন্ট রয়েছে। সাক্ষী আইন হবে না, কোনো ডাইরেকশনের বিরুদ্ধে অ্যাপিলেবল না, সিআরপিসি এখানে কার্যকরী না, এই অনেক ব্যবস্থা আছে। সো এইটা করা হয়েছিল কিন্তু ওই কনসেপ্টে যে পাকিস্তান সভরেন্টিতে যারা কাজ করছে। এবং এই আইনটা কার্যকরী কখন করলো? ওই মূলত কিন্তু 71 সালে যারা অফেন্স করছে সেইটার উপরে। এবং এইটা যে 2009 সালে যে ট্রায়াল করেছে, এই ট্রায়ালের 2টা বড় ধরনের সীমাবদ্ধতা ছিল।
যে এখানে প্রিন্সিপাল একিউজড যারা তাদেরকে বিচার করা হয় নাই। প্রিন্সিপাল একিউজড কারা ছিল? পাকিস্তানের ওই যে যারা আর্মির সদস্য, তারা তো চলে গেল। 195 জনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর ছিল, অভিযোগ ছিল, আর তাদের সহযোগী। তো প্রিন্সিপাল অফেন্ডার পৃথিবীর অন্য কোনো ট্রায়ালে, নুরেমবার্গ বলেন, রুয়ান্ডা বলেন, টোকিও বলেন, কোথাও এই উদাহরণ নেই। আর তাদের বিচারটা হয়েছে ইমিডিয়েটলি ঘটনা ঘটার পরে, আর বাংলাদেশে এই বিচারটা হয়েছে 45 বছর পরে। সো এটা নিয়েও কিন্তু একটা ডিবেটের ব্যাপার। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে সম্ভবত আমরা 2টা সুযোগ হাতছাড়া করেছি। ইউএনের রিপোর্টে বলা ছিল যে টপ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদেরকে কিন্তু হেগে পাঠাবার জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে পাঠাবার জন্য একটা সুপারিশ ছিল। এইখানে যদি 20 জনও পাঠাতো তাহলে কিন্তু একটা ইনস্ট্যান্স সৃষ্টি হতো যে ভবিষ্যতে যদি কোনো এরকম হয় তাহলে কিন্তু এই কনসিকুয়েন্স ফেস করার প্রয়োজন হবে, আর ভারতের উপর একটা চাপ সৃষ্টি হইতো। জি, এবং এইটা একটা তখন কেউ কথা বলতে পারতো না। এখন কোনো কারণে ভবিষ্যৎ নির্বাচিত সরকার এসে যদি ভালো শাসন না দিতে পারে, সুশাসন ন্যায় বিচার দিতে না পারে, তাহলে যে কোনো সময় পতন ঘটতে পারে। পতন করে আবার ঘুরে ফিরে অন্য ফর্মভাবে যদি আবার এই ফেসিস্ট আসে, তখন কিন্তু এরা সবাই দে উইল ওয়াক ফ্রি, এবং সেইটা হওয়ার সম্ভাবনা বেশি বলে আমি মনে করি। কেননা 5 তারিখের পরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের যতগুলো আপিল ছিল, সব আপিল কিন্তু খালাস হয়ে গেছে। সো এইটা কিন্তু একটা দিক। সেই জন্য আমি বলছি যে এদেরকে সেনাবাহিনীর স্যাংটিটি রাখার জন্য এইটা যুক্তিযুক্ত হয়েছে। আমার কাছে মনে হয় যে এটাকে কোর্ট মার্শাল করা উচিত ছিল। হ্যাঁ, কোর্ট মার্শালে যদি তদন্ত রিপোর্টে এখানে পাঠাতো তাহলে দ্রুত বিচার হইতে কেউ বাদ পড়তো না। এই একটা, এখনও সেটা সুযোগ আছে, যে কোনো সময় পাঠাতে পারে। এইটা গেল একটা দিক। তো আমি যখন ওইখানে ওই কোর্টে মুভ করলাম, তখন এরপরে যখন আমরা ডকুমেন্ট পেলাম, ডকুমেন্টে দেখলাম যে আমি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের একজন আসামি আছে ওখানে। তো এইটা প্রফেশনাল কন্ডাক্টে ভায়োলেট করে, একটা মিসকন্ডাক্ট ইস্যু আসে, যে এই প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট, সেই ইস্যুটা সামনে আসবে। যে আমি যেহেতু একটা অভিযোগকারী, এবং সেই একজন যাদের বিরুদ্ধে মামলা করেছি তাদের একজন এখানে আসামি, তো সেই মামলা আমি আর ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। ওই জন্য আমি প্রত্যাহার করেছি। এবং যখন আমি মুভ করেছিলাম 22 তারিখ, তখন এটা আমাদের নলেজে আসে নাই। যখন আমাদের নলেজে আসছে, এবং প্রসিকিউশন টিমের একজন দেখলাম ফেসবুকে লিখেছে, সাংবাদিকরা আমার কাছে প্রশ্ন করছে যে আপনি কেন প্রত্যাহার করলেন, যে আমার প্রত্যাহার করা ছাড়া অন্য কোনো অপশন নাই, কারণ আমি এটা কন্টিনিউ করার কোনো সুযোগ নাই, আইনগতভাবে আমার এখানে কন্টিনিউ করার কোনো স্কোপই নাই। এই জন্য সবাই হয়তো এই খবরটা জানে না, অনেকে হয়তো পেপার পড়ে না, অনেকে হয়তো এইটা তাদের এখনও তাদের জানে না, সেই জন্য তারা মনে করছে। আমি আবারও পরিষ্কার করি, আমাকে কেউই চাপ সৃষ্টি করে নাই, কোনো ধরনের কিছু না। বার কাউন্সিলের আইন অনুযায়ী আমি এই মামলার ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে কিনা, অনেকের লাইসেন্স চলে যায় এই ধরনের প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য। ব্যারিস্টার মওদুদ আহমেদেরও লাইসেন্স চলে গেছিলো। তো এটা আমি পারবো না, কারণ আমি যে ন্যায্যতায় বিশ্বাস করি, সেখান থেকে আমার এই মামলার ডিফেন্স লয়ার হওয়ার আর কোনো সুযোগ নাই।